হ্যালো আপিরা, এই গল্পের নতুন একটা পার্ট নিয়ে আবারও চলে আসলাম। জানি না কার কতটুকু ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দুপুরে সুগি বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়। তখন ওদের বাড়ির পাশে কয়েকজন বাচ্চাকে ফুটবল খেলতে দেখে। সুগি খুশি হয়ে ওদের সাথে খেলতে যায়। প্রথমে বাচ্চারা সুগিকে খেলতে না নিলেও পরে সুগির মুখের মিষ্টি কথা শুনে তারা রাজি হয়ে যায়। সবাই মিলে বেশ মজা করে ফুটবল খেলছিল। সুগি গোলবারের কাছে বল এনে জোরে একটা কিক করে। এতে বল বার রেখে উড়ে যায় সামনের দিকে। সোজা গিয়ে লাগে সামনের দিক থেকে আসা জেহোপের মুখে। এটা দেখে সব বাচ্চা বল রেখে নিজেদের বাড়ির দিকে দৌড় দেয়। সুগি আশেপাশে তাকিয়ে দেখে ওর পাশে কেউ নেই। সামনের দিকে তাকিয়ে দেখে জেহোপ রাগে লাল মরিচ হয়ে গেছে। সুগিকে আর পায়কে খিচে এক দৌড়ে বাড়িতে এসে হাজির। কাজ শেষে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছিল জেহোপ। এক রাস্তায় এসে দেখে সামনে বাচ্চারা খেলছে। এটা দেখে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে আসতে থাকে বাড়ির উদ্দেশ্যে। কিন্তু হেঁটে এসে যে এমন পরিস্থিতিতে পড়তে পারে তা কে জানতো। যদি বাচ্চারা মারতো তাও ভুল মনে করে ক্ষমা করে দিত। কিন্তু জেহোপ দেখেছে বল কে মেরেছে, তাই রাগটা একটু বেশি হচ্ছে। লজ্জা রাগ নিয়ে হনহনিয়ে বাড়িতে চলে যায়। সুগি ঘরে এসে ভেজা বিড়ালের মতো বসে থাকে, যেন কিছুই হয়নি। পরক্ষণে তখনকার কথাটি মনে করে মিটিমিটি হাসতে থাকে। কিন্তু পরবর্তীতে খবর আছে, রাতের বেলা দেশে চুরি ডাকাতির চেয়ে স্মাগলিং, নারী ও শিশু পাচারকারীর চক্র বেশি বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এগুলোর মেইন বসকে আগে ধরতে হবে। কিন্তু কিভাবে? কোনো ক্লু তো দরকার। কোনো না কোনো ক্লু তো পেয়েই যাবো। চল আগে আজকের মিশনটা কমপ্লিট করি। মাথা দুলিয়ে বাকি তিনজন সাই দেয়। কালো শার্টের উপর কালো রঙের কোট, কালো শু, হাতে কালো রঙের ফোমের গ্লাভস, মাথায় কালো টুপি, গ্লক 70 জিন 4 পিস্তল ও হাতে ধারালো কিছু ছোট ছুরি নিয়ে বেরিয়ে পড়ে তারা চারজন তাদের মিশনে। বাথটবে চোখ বন্ধ করে বসে আছে। সামনে মদের গ্লাস রাখা, মাঝে মাঝে একটু চুমুক নিয়ে আবার গোসলের মজা নিচ্ছে। ম্যানেজার বিয়ঙ্গ এসে তার সামনে ফোন ধরে বলে, স্যার বড় স্যার ফোন দিয়েছে। কাই চোখ খুলে তার হাত থেকে ফোন নিয়ে ফোনটি কানে নেয়। ওর পাশ থেকে একটি ছেলের কণ্ঠস্বর ভেসে আসে, কেমন আছিস ছোট? খুব ভালো আছি ভাই। কেমন চলছে তোর কাজ? অনেক ভালো। সপ্তাহে কয়টা মেয়ে পটাতে পারিস? 3টা। বাহ, তুই তো দেখছি প্লে বয়। সবই তোমার তরিকা ভাই। সামনের সপ্তাহে আমার মাল লাগবে, কন্টেনার ভরা যেন পাই। চিন্তা করো না ভাইয়া, পেয়ে যাবে। আমার উপর ভরসা রাখো। তোর উপর ভরসা আছে দেখেই আমি দুবাই বসে আছি। মাল পেয়ে যাবে 2 সপ্তাহ পর। ওকে। কান থেকে ফোন সরিয়ে ম্যানেজারের উদ্দেশ্যে বলে, ভাইকে মাল 2 সপ্তাহ পর দিতে হবে। তাড়াতাড়ি 10টি মেয়ের ব্যবস্থা করো। জি স্যার। এই বলে ম্যানেজার চলে যায়। কাই বাথটব থেকে উঠে এসে গোসল দিয়ে বাইরে বের হয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়েই তার আসল চেহারা দেখা যায়। সে ক্ষেত নয়, বরং দেখতে অনেক স্মার্ট। মেয়েদের তার জালে ফেলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশে তাদের সামনে উপস্থিত হয়, যাতে তারা তার আসল চেহারা না দেখতে পায়। ফোনে যার সঙ্গে কথা বলছিল সে হলো কাইয়ের বড় ভাই বেকুই। আপন 2 ভাই মিলে স্মাগলিং, অর্গান ট্রাফিকিং এর মতো কাজ করে। পুলিশ এদের এখনো ধরতে পারেনি। দুবাই ছাড়া আরো অনেক বাইরের দেশের লোকেদের সাথে এদের হাত আছে। দিনে দিনে চেয়ারম্যান বাড়ি নীরবতায় ছেয়ে যাচ্ছে। নেই আগের মতো হইচই, নেই কোনো ঝগড়াঝাটি। পুরো বাড়ি নিস্তব। এর মূল কারণ সুগি, জিমিন, রোজ। ওরা থাকলে পুরো বাড়ি মাথায় তুলে নাচতো। সারাদিন ঝগড়াঝাটি, চুলাচুলি, মারামারি 4 বোনের মাঝে লেগেই থাকতো। কিন্তু এসব করার মতো এই বাড়িতে এখন অবশিষ্ট কেউ নেই। তাই পুরো বাড়ি নীরবতায় ছেয়ে গেছে। বলতে গেলে পুরা ফাঁকা। গঙ্গ ব্যাপারী তার নাতনিদের কথা চিন্তা করে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তার কোথায় ভুল হয়েছে নিজেই নিজেকে প্রশ্ন করছেন। স্বাধীনতা না দিয়ে, না বিয়ে দিয়ে কাই সাহেব তার বাবাকে এভাবে বসে থাকতে দেখে মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছেন। বংশের প্রথম 3 ভাইয়ের ঘরে 4 বোন হয়েছে। 4 বোনকেই খুব ভালোবাসতেন গঙ্গ ব্যাপারী। দাদি মারা যাওয়ায় তার স্থান তিনি নিজেই পালন করেছেন। আজ তার নাতনিদের সুখে তিনি নিশ্চুপ। মেয়েদের কথা মনে পড়লেই তার রাগ হয়। সুকাই সাহেব ভাইদের সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ার কথা জানায়। তার 2 ভাইও রাজি হয়ে যায়। পরের দিন তারা ঢাকা যাবে বলে সিদ্ধান্ত নেয়। মেজাজ বিগড়ে যায় যদি কেউ সুন্দর ঘুম ভাঙানোর জন্য কানের পাশে এসে বাদ্যযন্ত্র বাজায়। আর এই কলোনির একজন মহিলা তো স্টিলের থালা ও বড় ডাইল ঘুটনি নিয়ে পেটাতে পেটাতে মোটা গলায় বলছে, চুরি হয়েছে, চুরি। সুগিতে রোজ জিমিনের ঘুম ভেঙে গেছে। চরম বিরক্তি নিয়ে কান চেপে বিছানায় শুয়ে থাকার চেষ্টা করছে। কিন্তু মনে হচ্ছে থালা বাজানোর শব্দ ওদের কান থেকে প্রবেশ করে মস্তিষ্কে গিয়ে ঘন্টা বাজাচ্ছে।
শুয়ে থাকা আর হলো না। এই মহিলার হয়েছে কি সেটা দেখার জন্য ওরা চারজন বারান্দায় আসে। এসে দেখে কিছু মানুষ জড়ো হয়ে তার আশেপাশে দাঁড়িয়ে কথা শুনছে। কলোনিতে চুরি হয়েছে ব্যাপারটা বুঝতে পেরেছে, কিন্তু তার জন্য এভাবে থালা পিটিয়ে লোকজনদের বলার কি আছে? এটাকে কোন ধরনের সতর্কবাণী বলে? ওদের মন চাচ্ছে মহিলাটির মাথা ডাল ঘুটনি দিয়ে পিটিয়ে ইচ্ছা মতো কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু না, নিজেদেরকে কন্ট্রোল করে ওরা। মহিলাটার পুরো কথা শোনে। নিচে লিসাকেও দেখতে পাচ্ছে ওরা। লিসা ব্রাশ করতে করতে মহিলাটির কথা মনোযোগ দিয়ে শুনছে। তবে এখানে অবাক করার বিষয় হলো, থালা এত জোরে পিটানোর পর কলোনির সবাই কম বেশি লোকজনদের ঘুম ভেঙে গেছে, অথচ জাংকুক, জেহব, সুগা, ইউনো এই চারজন ছেলে বের হওয়া তো দূর উকি দিয়েও দেখলো না। তার মানে কি তারা ঘুমাতে ঘুমাতে শহীদ হয়ে গেছে? ভাবনার বিষয়। জিমিন মনে মনে মহিলাটিকে বুকে রুমে চলে আসে। সুগি ও রোজও রুমে এসে বিছানায় শুয়ে বলে, ধ্যাত, আজকের সকালটা এই মহিলা নষ্ট করে দিল। না জানি সারাদিনটা কেমন কাটে। হ্যাঁ, সেটাই ভাবতেছি। কলোনিতে যেহেতু চুরি হয়েছে, তাহলে আমাদের সাবধানে থাকতে হবে। তুই এত ভয় পাস কেন? ভয় পাই না, ছাতা বলে রাখলাম শুধু। আচ্ছা, এখন যা, ফ্রেশ হয়ে আয় তোরা, আমি নাস্তা বাড়তে গেলাম। আজ তোদের চাকরির প্রথম দিন, তাই লেট করিস না। রোজ ঠিক বলেছে, চল তোরা। শুরু হয়ে যায় ওদের তোড়জোড়। তিনজন মিলে যুদ্ধ করতে করতে নাস্তা সেরে 8টা 30 বাড়ি থেকে বের হয়। লিসা আগেই ওদের ঠিকানা দিয়ে দিয়েছিল, সেই ঠিকানা অনুযায়ী ওরা আলাদাভাবে যেতে থাকে। সুগি মাস্ক পরে বের হলেও জিমিন মাস্ক পরতে ভুলে গেছে, তাই মাঝে সাঝে ওড়না মুখের সামনে ধরে রাখে। সেভাবেই হেঁটে জিমিন রিকশার জন্য রাস্তার এপাশে এসে দেখে একটি ছেলে অন্য একটি ছেলের হাত ধরে রাগী গলায় বকা দিচ্ছে। আশেপাশে মানুষজন ছিল, তারা শুধু মজা দেখছে। জিমিন সেই লোকজনদের উপর বিরক্ত নিয়ে ছেলে দুজনের সামনে এসে বলে, এই, আপনি তাকে বকা দিচ্ছেন কেন? জিমিনের কথা শুনে ছেলেটি যখন ঘুরে তাকায়, তখন জিমিন ছেলেটিকে চিনতে পারে। এটা তো সুগা, তবে তেমন একটা পাত্তা দেয় না। সুগা জিমিনকে চিনতে পারে না, তাই জিমিনের উদ্দেশ্যে বলে, কারণ আছে। কিসের কারণ? বলেই সুগার হাত থেকে ছেলেটির হাত ছাড়িয়ে দেয়। সুগা কাট কাট গলায় জিমিনের দিকে তাকিয়ে বলে, আপনি আপনার কাজে যান। এটা বলেই সুগা থেমে যায়। ফের কিছুটা অবাক হয়ে বলে, এই, আপনি সেই অন্ধ মেয়েটি না? আপনার চোখ ভালো হলো কবে? আমার চোখ তো ভালোই আছে, আমি অন্ধ হব কেন? তাহলে সেদিন যে বললেন আপনি অন্ধ? বিশেষ বিশেষ সময় আমার চোখ অন্ধ হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আপনি যান এখান থেকে। বলে ছেলেটিকে ভাগিয়ে দিল। ছেলেটি মুক্তি পেয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। এই আপনি? সুগা থতমত খেয়ে যায়। মেয়েটি যে মিথ্যাবাদী সেটা সুগা বুঝতে আর বাকি থাকে না। রাগে নাক ফুলিয়ে বলে, ছেলেটি ছিনতাইকারী ছিল। তো ছিনতাইকারীরা কি মানুষ না? আমি কি বলেছি তারা মানুষ না? আপনি তো বললেন ছেলেটি ছিনতাইকারী। ছিনতাইকারী তো এভাবেই তো বলবো না, বলবেন ছেলেটি মানুষ ছিনতাইকারী ছিল। রাগের চোটে সুগা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সবাই দেখছে, নয়তো চট দিয়ে বাড়তি কথা বলা বের করে দিত মেয়েটির। আশেপাশের লোকজনরা তো ফ্রিতে ছোটখাটো বিনোদন দেখছে। পরবর্তীতে চোর ডাকাত ছিনতাইকারীকে মানুষ বলবেন, বুঝতে পেরেছেন? এখন যান, আপনি আপনার রাস্তা মাপেন। আর হ্যাঁ, আমি কোনো অন্ধ মেয়ে নই। শেষের কথাটি সুগার দিকে ঝুঁকে চোখ পিটপিট করে বলে চলে যায় জিমিন। সুগা অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। এই মেয়ের সাহস দেখে অবাক না হয়ে পারছে না। কোনো মতে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে সে জায়গা প্রস্থান করে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে দাঁড়ায় সুগি। মনের মধ্যে কেমন ভয় কাজ করছে। বড় নিঃশ্বাস ফেলে স্কুলের ভেতরে পা রাখে। একজনকে জিজ্ঞাসা করে প্রিন্সিপালের কক্ষে আসে। তিনি সুগিকে দেখে চিনতে পারেন। কালকে লিসা এসে তার সাথে কথা বলেছে। প্রিন্সিপাল স্যার তাকে নিয়ে প্রতিটা ক্লাসে স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়। সুগিকে স্কুলের ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়, কারণ সেখানে একজন টিচার চলে গিয়েছে। তার পরিবর্তে সুগিকে রাখা হয়েছে। সুগিকে পরিচয় করানোর পর কোন কোন সাবজেক্টের ক্লাস নেবে সেটা বলে দেওয়ার জন্য প্রিন্সিপাল জেহব নামের একজন টিচারের কাছে পাঠায় ওকে। প্রথমে সুগি নামটা শুনে কেমন চেনা জানা মনে হলেও পরক্ষণে মাথা থেকে ঝেড়ে ফেলে শিক্ষকদের কক্ষে এগিয়ে যেতে লাগলো। সেই কক্ষে সব টিচাররা ক্লাস শেষ করে এসে বসে। এটা তাদের রেস্ট নেওয়ার কক্ষ। কিছুক্ষণ পর সুগি মুখ প্যাঁচার মতো করে কান ধরে উঠবোস করছে। ওর সামনে জেহব বেত হাতে দাঁড়িয়ে আছে। তার মানে বোঝাই যাচ্ছে এদের মধ্যে একজোট ঝগড়া হয়েছে। আর সুগির চিন্তা ভাবনা অতিক্রম করে জেহব নামের ছেলেটি সেই ছেলেই যাকে কাল বল মেরেছিল। জেহব এই স্কুলের শিক্ষকদের মধ্যে প্রধান। প্রিন্সিপাল স্যারের প্রিয় শিক্ষক জেহব। সুগি বুঝতে পারছে না তোতলা স্যার প্রিন্সিপালের প্রিয় শিক্ষক কি করে হয়।
যাই হোক, সুগীকে চাকরি কেড়ে নেওয়ার হুমকি দিয়ে কান ধরে উঠবোস করাচ্ছে জেহব। ফ্রিতে তো আর মাফ করবে না সে, কালকে বল মারার শাস্তি নিয়ে নিচ্ছে। সুগী কান্না ফেস বানিয়ে বলে, 50 শেষ হয়েছে স্যার। আচ্ছা, ক্লাসে ক্লাস নিতে। আচ্ছা বলেই সুগী তীক্ষ্ণ নজরে জেহবের দিকে তাকিয়ে চলে যায়। হিসাব ছাড়া মনে মনে কতগুলো গালিও দেয় জেহবকে। জেহব সুগীর কানে ধরার মুহূর্তের কথা ভেবে মুচকি হাসে। তখন সুগীর চেহারা দেখার মতো ছিল। ওর সামনে হাসি খুব কষ্টে আটকে রেখেছিল জেহব। অন্যদিকে তে ক্লিনিকে পৌঁছে একজন নার্সের সঙ্গে দেখা করে। নার্সটি তেকে প্রথমে ডাক্তারের চেম্বারে নিয়ে আসে। চেম্বারে ঢুকে দেখে একটি এক্স-রে ফাইল নিয়ে ডাক্তার উল্টো দিকে ঘুরে আছে। নার্সটি যখন তাকে তার অ্যাসিস্ট্যান্টের কথা বলে তখন ডাক্তারটি নার্সটিকে চলে যেতে বলে। নার্সটি চলে যায়। ডাক্তার তেকে বসতে বলল। তে ভয় নিয়ে সামনে থাকা চেয়ারে বসে। এসি চলছে, তাও ঘেমে যাচ্ছে তে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নার্ভাস লাগছে। চেম্বারে শুধু সে আর ডাক্তারই ছিল, তাই নার্ভাসটা একটু বেশি লাগছে। তো মিস তে, আমাকে চিনতে পেরেছেন? এই কথা বলে চেয়ার নিয়ে ঘুরে ফাইলটি টেবিলের উপরে রাখে ডাক্তার। তে চট করে দাঁড়িয়ে যায়। এ যে আর কেউ নয়, চশমা ভেঙে দেওয়া জাংকুক। চোখ বড় হয়ে যায় তের, বারবার ভয়তে ঢোক গিলছে। জাংকুক তের রিয়াকশন দেখে বেশ মজাই পাচ্ছে। জাংকুক আগে থেকে জানতো তে তার অ্যাসিস্ট্যান্ট হবে, তাই ছোট চমক দিল আর কি। কিন্তু তে এটাকে ছোট নয়, বরং বড় সড়ো চমক হিসেবেই নিয়েছে। জাংকুক চেয়ারে হেলান দিয়ে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলে, দাঁড়িয়ে কেন, বসেন। একটু পর তো এমনিতেই চলে যেতে হবে। এই কথা শুনে তে হাত জোর করে বলে, সরি সেদিনের জন্য স্যার, আমাকে ক্ষমা করে দিবেন। চাকরি থেকে আমাকে বের করে দিয়েন না প্লিজ স্যার, প্লিজ। আরে আরে, এত উত্তেজিত হচ্ছেন কেন, রিল্যাক্স। সেদিনের জন্য সরি স্যার, আমি আপনাকে আবার নতুন একটা চশমা কিনে দেব, কিন্তু প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। চশমা কিনে দিতে হবে না, তাহলে প্লিজ চাকরি থেকে বের করবেন না স্যার। জাংকুক চেয়ারে দুলতে দুলতে বলে, চাকরিতে রাখতে পারে এক শর্তে। স্যার, আমি আপনার সব শর্ত রাখতেই রাজি আছি, বলুন কি শর্ত। জাংকুক একটি ফাইলে গিয়ে দিয়ে বলে, তাহলে এই ফাইলে সাইন করে দাও। তে না দেখে তড়িঘড়ি করে সাইন করে দেয়। এই নিন স্যার। না পড়েই সাইন করে দিলে? তে চুপ হয়ে আছে, উত্তেজিত হয়ে তো সাইন করে দিল, না জানি কিসের পেপার দিয়েছে সে। তেকে চুপ থাকতে দেখে জাংকুক বলে, যাও এখন আমার জন্য কফি নিয়ে আসো। কোথায় থেকে স্যার? নিচে গিয়ে পিয়নকে বলো, সে কফি দিয়ে দেবে তোমাকে, সেটা নিয়ে আসবে আমার কাছে। তাহলে তো পিয়ন ভাইয়াই আপনাকে কফি এনে দিতে পারে, মৃদু স্বরে বলে তে। বেশি কথা বলো, জাংকুক ঝাড়ি দিয়ে বলতে গেলেই তে চট করে কেবিন থেকে বের হয়ে যায়। জাংকুক তের কাণ্ড দেখে হেসে দেয়। হাতে কলম নিয়ে তের সাইন করার জায়গায় ঠিক নিচে সাইন করে। তোমরা যদি পাশে থাকো এবং গল্পটা পছন্দ করো তাহলে ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবং যাওয়ার আগে প্লিজ 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 টুকে লাইক কমেন্ট করে যাও আপিরা।